যুদ্ধটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে ইরান। এমনভাবে দেশটি তার যুদ্ধ পরিকল্পনা করেছে, তাতে রীতিমতো চমকে যাচ্ছেন সমরবিদরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে না মার্কিন সেনারা, এমন খবরে যখন সয়লাব, তখন জানা গেল ইরান তার সেটআপ সাজিয়েছে মোজাইক ডিফেন্স কৌশলে। কি সেই কৌশল জানি চলেন। ইরান মার খাচ্ছে প্রচুর, জান যাচ্ছে প্রচুর, এটা সত্য কথা। কিন্তু তারপরও কথা থাকে, কারণ পৃথিবীর ইতিহাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এভাবে দাঁড়ায়নি কেউ না মানে কেউ না। সেই কাজটি করেছে ইরান, একা, নিঃসঙ্গ শেরপার মতো। সে তার পরিকল্পনা সাজাচ্ছে নিজেদের মতো করে, আর তাতেই ইরান কেড়ে নিয়েছে সারা বিশ্বের মনোযোগ। চলমান এই ভয়াবহ যুদ্ধে ইরানের স্ট্র্যাটেজি হিসেবে যে শব্দটা এখন বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। প্রচলিত অর্থে মোজাইক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টাইলসের সমন্বয়ে গঠিত একটি আর্টওয়ার্ক, যেখানে কিছু টাইলস খসে পড়লেও পুরো চিত্রকর্মটা মোটামুটি অক্ষতই থেকে যায়। মোজাইক ডিফেন্সের ধারণাটাও ঠিক সেখান থেকে এসেছে। এটি এমন এক সামরিক কৌশল যেখানে শত্রুপক্ষ মাথা কেটে ফেললেও শরীর নিজে নিজে চলতে পারে। এই স্ট্র্যাটেজিতে একেবারে উপর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার জন্য বসে না থেকে ফিল্ডে থাকা কমান্ডাররা নিজেরাই জেনারেল গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান থেকে শুরু করে মিলিটারি লিডারশিপের শীর্ষ নেতৃত্বের প্রায় সবাইকেও যদি হত্যাও করা হয়, তবু নিচের দিকের চেইন অফ কমান্ডে তার তেমন কোনো প্রভাব পড়ে না। ফিল্ড কমান্ডাররা স্বয়ংসম্পূর্ণভাবে ইউনিটগুলোকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারেন এবং আগে থেকেই নির্ধারিত টার্গেট লক্ষ্য করে অবিরত আক্রমণ চালিয়ে যেতে পারেন। মূলত ইরাক যুদ্ধের পর থেকেই ইরান বুঝতে পেরেছিল ভবিষ্যতে তারাই হবে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী প্রধান টার্গেট। আর সেই সম্মুখ যুদ্ধে সরাসরি তারা আমেরিকা ইসরায়েলের বিশাল সামরিক বহরের সঙ্গে পেরে উঠবে না, সেটাও তাদের অজানা ছিল না। ঠিক তখন থেকেই তারা নিজেদের মিলিটারি এবং আইআরজিসিকে এই মোজাইক স্ট্র্যাটেজি অনুযায়ী ঢেলে সাজাতে শুরু করে। কেন্দ্রীয় নেতৃত্বের মুখাপেক্ষী করে রাখার পরিবর্তে তারা ইরানি প্রতিরক্ষা বাহিনীকে ৩১টা প্রাদেশিক ইউনিটে বিভক্ত করে ফেলে, যাদের প্রত্যেকে লজিস্টিক এবং অপারেশনাল দিক থেকে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এক্ষেত্রে তারা আফগানিস্তান এবং ইরাকে সক্রিয় থাকা গেরিলাদের কাছ থেকে বিস্তর শিক্ষা গ্রহণ করে, যারা এই ধরনের ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে যুদ্ধ করার কারণে প্রচণ্ড শক্তিশালী মার্কিন বাহিনীর বিরুদ্ধেও বছরের পর বছর টিকে থাকতে পেরেছিল। খামেনি এবং টপ মিলিটারি লিডারশিপের মৃত্যুর পর ইরান যে তাদের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি পুরোপুরি অ্যাক্টিভেট করেছে, তা ইরানের প্রতিরক্ষামন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি স্বীকার করে নিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা যে অদ্ভুত সমীকরণ দেখতে পাচ্ছি, ইরান বিভিন্ন টার্গেটে, যেমন ওমানে আক্রমণ করার পর দুঃখ প্রকাশ করেছে বা দায় অস্বীকার করেছে, কিন্তু এরপর আবারও সেই একই টার্গেটে আক্রমণ হচ্ছে। এর পেছনের কারণও এটি। যদি সেগুলো অন্য কারো ফলস ফ্ল্যাগ অপারেশন না হয়ে থাকে, তবে সম্ভবত সেগুলো এই মোজাইক ডিফেন্স সিস্টেমের কারণেই ঘটছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিটগুলোর কমান্ডাররা ওপরের দিকের নেতৃত্বকে না জানিয়ে বা তাদের অনুমতির অপেক্ষা না করেই নিজেদের স্বাধীন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন টার্গেটে আক্রমণ করে যাচ্ছেন। এই যে এত নিখুঁতভাবে স্বাধীন ইউনিটগুলো কাজ করছে, এর পেছনে রয়েছে ইরানের কাছে দশকের পর দশক ধরে জমতে থাকা অতি শক্তিশালী গোয়েন্দা তথ্যের ভাণ্ডার। এমনটাই বলছেন বিশ্লেষকরা। তারা এখন পুরোপুরি নির্ভর করছে অত্যাধুনিক রিয়েল টাইম গোয়েন্দা তথ্যের উপরে। আর এই তথ্যের একটা বিরাট অংশ সরাসরি আসছে চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে। এটা বলা অত্যুক্তি হবে না যে সেকেন্ডে সেকেন্ডে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য এবং কাউন্টার ইন্টেলিজেন্স সরাসরি বেইজিংয়ের পক্ষ থেকে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভূরাজনীতির এই খেলাটা আসলে বাইরে থেকে খুব বেশি দেখা যায় না। রাশিয়া, চীন এবং ইরানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতার বড় একটা অংশই সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে। প্রথমত, চীনের জন্য ইরান কোনো সাধারণ মিত্র নয়। এটি তাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, কারণ ইরান তাদের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ এবং একই সঙ্গে শি জিনপিংয়ের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান অংশীদার। ইউরেশিয়ার প্রায় কেন্দ্রে অবস্থিত ইরান এই প্রকল্পে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি করিডোর, যা মধ্য এশিয়ার দেশগুলোর পাশ দিয়ে চীনকে পশ্চিম এশিয়া এবং
ইউরোপের সঙ্গে যুক্ত করেছে। এর পাশাপাশি তাদের মধ্যে রয়েছে গভীর কৌশলগত অংশীদারিত্ব। কয়েক বছর আগেই তারা প্রায় $450 বিলিয়ন একটা মেগা চুক্তি সই করেছে, যার মূল ধারণা হলো অবকাঠামোর বিনিময়ে জ্বালানি, অর্থাৎ চীন ইরানের সমস্ত অবকাঠামো তৈরি করে দেবে আর বিনিময়ে ইরান তাদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পারস্য এবং চীনের বিভিন্ন রাজবংশের মধ্যে সবসময় অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল। 7ম শতাব্দীর কথা ধরা যাক, তখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি ছিল সাসানীয় পারস্য এবং চীনের তাং রাজবংশ। সেই প্রাচীন যুগেও তারা সিল্ক রোডের মাধ্যমে, বিশেষ করে সোগদিয়ান ব্যবসায়ীদের মাধ্যমে এবং মধ্য এশিয়ার সিল্ক রোড নেটওয়ার্ক ব্যবহার করে একে অপরের সঙ্গে নিবিড় বাণিজ্য করত। অর্থাৎ আজ আমরা যে চীন ইরান অক্ষ দেখছি তা মূলত সভ্যতা রাষ্ট্রগুলোর 2000 বছরেরও বেশি পুরনো বোঝাপড়ার আধুনিক রূপ। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, ব্রিক্সের নতুন সম্প্রসারণ এবং গ্রেটার ইউরেশিয়া পার্টনারশিপের মতো প্ল্যাটফর্ম। প্রখ্যাত ব্রাজিলিয়ান সাংবাদিক পেপে এসকোবার সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার শীর্ষ রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, পশ্চিমাদের সাথে আলোচনার নামে যে কাবুকি নাটক চলছে সেই সম্পর্কে রাশিয়া এবং চীনের কোনো ভ্রান্ত ধারণা নেই। গত বছর পুতিনকে হত্যার চেষ্টার পর পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে গেছে। আমেরিকানদের সাথে পুনরায় কোনো গম্ভীর বা অর্থবহ আলোচনায় ফেরার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। আর এই বৃহৎ শক্তির নেপথ্য সমর্থনই ইরানকে এই অসম যুদ্ধে লড়ে যাওয়ার রসদ যোগাচ্ছে। আর এই আত্মবিশ্বাসের প্রমাণ মিলছে যুদ্ধক্ষেত্রের একদম টাটকা পরিসংখ্যানে। 5ই মার্চ পর্যন্ত ইরান যে মাত্রায় এবং যে কৌশলে হামলা চালিয়েছে তা সমরবিদদের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। দেখা যাচ্ছে ইরান এখন সরাসরি ইসরায়েলে হামলার চেয়ে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন এবং পশ্চিমা সামরিক স্বার্থের উপরে বেশি আক্রমণ শানাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে একদিনেই 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 131টি ড্রোন ছুড়েছে ইরান, যা রীতিমতো অভাবনীয়। আশেপাশের অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিনিয়তই আকাশপথে সেগুলো ইন্টারসেপ্ট করার খবর আসছে। উপসাগরীয় অঞ্চলে এই লাগামহীন উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। স্থবির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানির বাজার, তেলের দাম হুহু করে বেড়ে গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন এই যুদ্ধ খুব সহজেই আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত গড়িয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো এই ডিসেন্ট্রালাইজড এবং অপ্রতিরোধ্য মোজাইক ডিফেন্সের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এখন আর একা পেরে উঠছে না। নিজেদের সর্বাধুনিক প্রযুক্তি আর বিশাল নৌবহর নিয়েও তারা ইরানের এই মাথাবিহীন স্বাধীন সামরিক ইউনিটগুলোর চারপাশ থেকে আসা সমন্বয়হীন অথচ নিখুঁত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র এখন একা এই যুদ্ধ পরিচালনার নীতি থেকে সরে এসে ব্রিটেন সহ আরও কয়েকটি মিত্র দেশকে ডেকে আনছে। তারা বুঝতে পারছে ইরানের এই বর্তমান সেটআপকে প্রচলিত যুদ্ধের নিয়মে হারানো প্রায় অসম্ভব। মোজাইক ডিফেন্সের কারণে ইরানের প্রতিটি ইঞ্চি মাটি এখন এক একটা স্বাধীন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পশ্চিমা সামরিক নীতি নির্ধারকরাও এখন একান্তে স্বীকার করেছেন যে বর্তমান পরিস্থিতিতে ইরানকে যদি সম্পূর্ণভাবে পরাজিত করতে হয় তবে ইসরায়েল এবং আমেরিকাকে আক্ষরিক অর্থেই একটি অনন্তকালীন বা আজীবন যুদ্ধে লিপ্ত হতে হবে। কারণ এখানে কোনো নির্দিষ্ট নেতাকে হত্যা করে বা কোনো নির্দিষ্ট হেডকোয়ার্টার ধ্বংস করে যুদ্ধ জয়ের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। ইরান সেটি অবশিষ্ট রাখেনি।